আজকে আলোচনা করব নাম্বার সিস্টেম বা সংখ্যাতন্ত্র নিয়ে, যেটা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক। এবং যেহেতু ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করবে, তার কারণে এই ভিডিওটি সেই হিসেবে বানানো হয়েছে। তো শুরু করছি। তো আজ পর্যন্ত আমরা যতগুলো সংখ্যা জানি সবগুলো সংখ্যাই হলো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। যতগুলো সংখ্যা জানি, এবার বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তারা হলো অমূলদ সংখ্যা, এটা যাবে না। আর যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সেটা হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা। সব পূর্ণ সংখ্যাই হলো মূলদ সংখ্যা এবং সব ভগ্নাংশই হলো মূলদ। যেমন যদি আমি বলি 5/7, তাহলে এটা কি? এটা হলো ভগ্নাংশ। ভগ্নাংশ হওয়ার কারণে এটা মূলদ। মূলদ হওয়ার কারণে এখানে পি এর মান হয়ে যাবে কত? 5, আর 7 এর মান 7 হয়ে যাবে কিউ এর মান। তো এবার ভগ্নাংশ আবার তিন ধরনের আছে, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। যদি নিচেরটা ছোট হয়, নিচেরটা যদি বড় হয় আর উপরেরটা যদি ছোট হয়, তাহলে এটা হলো প্রকৃত ভগ্নাংশ। এটা প্রকৃত ভগ্নাংশ। যদি উপরেরটা বড় নিচেরটা ছোট হয় তাহলে সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এবং যদি ভগ্নাংশের সঙ্গে একটা সংখ্যাও থাকে, যেমন মনে করো 2.5/7, তাহলে এটা হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। এই তিনটা ভাগ হলো ভগ্নাংশের ভাগ: মিশ্র, অপ্রকৃত আর প্রকৃত। এবার পূর্ণ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ধনাত্মক, এখানে দন্তন্য ন হবে, ধনাত্মক এবং ঋণাত্মক, পজিটিভ নেগেটিভ। তো ধনাত্মককে আবার দুই ভাগে ভাগ করা হয়, অখণ্ড সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 1, 2, 3 এরকম করে অসীম পর্যন্ত চলে যাবে, আর এটাকে ইংরেজিতে ন্যাচারাল নাম্বারও বলা হয়, এটা মনে রাখার জিনিস। আর যখন স্বাভাবিক সংখ্যার সঙ্গে যখন 0 যুক্ত হয়ে যাবে তখন সেটাকে বলা হবে অখণ্ড সংখ্যা। এখানে একটা জিনিস জানার আছে, এই যে 0 আছে এটা ধনাত্মক আর ঋণাত্মক কোনোটাই নয়। যেহেতু নির্দিষ্টভাবে কোনোটাই নয়, তার কারণে 0কে ধনাত্মকও ধরা যায় আর ঋণাত্মকও ধরা যায়। অথবা কোনো কোনো বইয়ে লেখা থাকে যে এটা না ধনাত্মক না ঋণাত্মক, এরকমও থাকে। আচ্ছা, তো যাই হোক, ধনাত্মক হলো। আচ্ছা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? এটা শুরু হবে -1, -2 এরকম ভাবে। তো এটা আসলে শুরু হয় -ইনফিনিটি থেকে। ইনফিনিটির সাইন কেমন? এই যে এখানে আছে ইনফিনিটির সাইন। -ইনফিনিটি থেকে যেতে 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 -1, তারপরে 0, বাস, আর যাবে না ওদিকে। তো সব থেকে যদি বলা হয় যে ছোট ঋণাত্মক সংখ্যা কি, তাহলে সেটা হলো -ইনফিনিটি। সব থেকে বড় ঋণাত্মক সংখ্যা কি? -1, যেহেতু 0কে নেগেটিভ পজিটিভ কোনোটাই ধরা হয় না। যদি বলা হয় যে সব থেকে বড় ধনাত্মক সংখ্যা কি, তাহলে এর উত্তর হবে ইনফিনিটি। সব থেকে ছোট ঋণাত্মক সংখ্যা -ইনফিনিটি, সব থেকে বড় ধনাত্মক সংখ্যা +ইনফিনিটি। তো এবার এখান থেকে শুধু একটা পড়তে হবে যে এই যে 0টা আছে, 0টা হলো অখণ্ড সংখ্যা। এবার অখণ্ড সংখ্যা সেটের মধ্যে পড়ে। এবার একটা জিনিস জানার আছে, এই যে 22/7 এটা ভগ্নাংশ হওয়ার কারণে এটা হলো মূলদ সংখ্যা। কিন্তু যদি পাই লেখা হয় তাহলে পাই এটা ভগ্নাংশ নয় এবং পূর্ণ সংখ্যাও নয়, তাহলে এটা হয়ে গেল অমূলদ সংখ্যা। এটা হয়ে গেল অমূলদ সংখ্যা। আচ্ছা, এবার আরেকটা জিনিস, যদি আমি লিখি -5/7, তাহলে -5/7 ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে নাকি ভগ্নাংশের মধ্যে পড়বে? তো এর উত্তর হলো এটা হলো ভগ্নাংশ সংখ্যার মধ্যে পড়বে, এটা পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে না। কারণ পূর্ণ সংখ্যার মানে হলো 1, 2, 3, 4 এগুলো পূর্ণ থাকবে। এখানে পূর্ণ সংখ্যার মধ্যে দশমিক, পূর্ণ সংখ্যা ভগ্নাংশের আকারে থাকবে না। পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশের আকারে পরিণত করা যায়। যেমন মনে করো এখানে আছে 3, তাহলে 3কে কিভাবে লেখা যায়? 3/1, তখন এটা হয়ে যাবে ভগ্নাংশ। আর 3 থাকুক, অর্থাৎ স্বাভাবিক ধনাত্মক পূর্ণ সংখ্যায় থাকুক অথবা ভগ্নাংশই থাকুক, দুই ক্ষেত্রেই সেটা হবে মূলদ সংখ্যা। ওই জন্য কোনো কোনো বইয়ে দেখবে যে 3কে 3/1 করে এর পি এর মান 3 আর কিউ এর মান 1 হয়ে গেছে, ওই জন্য তখন এটা হয়ে গেছে মূলদ সংখ্যা। তো এটাও হয়, সবই ঠিক। এবার 8 থেকে 10টা সূত্র আলোচনা করব। যদি সূত্র নয় নিয়ম, যদি এই নিয়মগুলো পড়া হয় তাহলে এই নাম্বার সিস্টেম টপিকটা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য কমপ্লিট ধরা যাবে। তো প্রথম নিয়ম হলো দুটি পরস্পর সংখ্যার বর্গের পার্থক্য সংখ্যা দুটির যোগফলের সমান।
তো নিয়ম মনে থাকবে না, উদাহরণ পড়ো, উদাহরণ মনে থাকবে। তো দুটি পরস্পর সংখ্যা আমি ধরে নিলাম, একটা হলো 3, একটা হলো 4। তো এই দুটোর স্কোয়ারের পার্থক্য কি বলছে, এই দুটোর স্কোয়ারের পার্থক্য সবসময় এদের যোগফলের সঙ্গে সমান হবে। তো পার্থক্য বের করার জন্য কি করব, বড়টা থেকে ছোটটা মাইনাস, সমান সমান 3/4। 4-এর স্কোয়ার মানে 16, 3-এর স্কোয়ার মানে 9, 16 থেকে 9 বিয়োগ করলে কত আসবে 7, 3 আর 4 যোগ করলেও কত হবে 7। তাহলে বলা যায় দুটি পরস্পর সংখ্যার বর্গের পার্থক্য তাদের যোগফলের সঙ্গে সমান হবে। এবার আমি যদি বলি যে 7-এর স্কোয়ার মাইনাস 5-এর স্কোয়ার কত হবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়ম খাটবে না, কারণ এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে সংখ্যা পরস্পর থাকতে হবে। এবার দ্বিতীয় যেটা নিয়ম সেটা হলো স্বাভাবিক সংখ্যার যোগ। স্বাভাবিক সংখ্যা মানে কি বলেছিলাম, 1 2 3 4 5 এরকম করে অসীম পর্যন্ত। স্বাভাবিক সংখ্যার যোগ একবারে বের করার সূত্র হলো n × n+1/2। তো এটা আমি উদাহরণে দেখাচ্ছি। মনে করো কোনো একটা প্রশ্নতে বলে দেওয়া হয়েছে, এটা কোশ্চেন, যে 1 + 2 + 3 + 4 প্লাস এরকম করে মনে করো বলে দেওয়া হলো যে 10। তো এদের যোগফল কত? তো যোগফল বের করার সূত্র কি, n × n+1/2, যেখানে n মানে কি, n মানে হলো ম্যাক্সিমাম নাম্বার। কত আছে এখানে ম্যাক্সিমাম 10, তাহলে 10 হলো ইন্টু আবার 10 + 1 মানে কত 11, মাঝখানে কিছু নাই মানে গুণ আছে, 10 × 11 নিচে কত 2। এবার 11 10 কত, আগে কাটাকাটি করে নিই, 2 5 10, 11 5 55। তাহলে 1 থেকে 10 যদি যোগ করা হয় তাহলে কত পাওয়া যাবে, 55। এবার এখানে কি থেকে শুরু করেছি, 1 থেকে। আচ্ছা যাই হোক, এখানে কি আছে, 1 আছে, কিন্তু 1-এর স্কোয়ার নাই। যদি স্কোয়ার থাকতো তখন কি করতাম, এই যে এই নিয়ম, এটা নিয়ম, এটা স্কোয়ারের জন্য আর এটা হলো কিউবের জন্য। তো যেটা সাধারণ আছে আর যেটা কিউব আছে, এই দুটোর মধ্যে পার্থক্য হলো যে এখানে যে n × n+1/2 আসবে সেটাকে স্কোয়ার করে দিতে হবে। অর্থাৎ যদি এখানে বলতো 1³ + 2³ + 3³ + 4³ এরকম করে 10³ বলতো, তাহলে এখানে আমাকে কিউব নয়, এখানে করে দিতে হতো স্কোয়ার। ঠিক আছে, তো এই নিয়মটা তোমরা নিজেরা এখানে এই 1 থেকে 10 পর্যন্ত করে দেখতে পারো। এবার 3 নম্বর যে নিয়ম সেটা হলো বিজোড় সংখ্যা যদি থাকে। এখানে কোন সংখ্যা ছিল, স্বাভাবিক 1 2 3 4 5 6 জোড় বিজোড় সবই ছিল। এবার শুধু যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে বিজোড় সংখ্যার যেটা বিজোড় সংখ্যার যোগফল বের করার যেটা সূত্র সেটা হলো এটা। এবার এখানে n এর মান বের করে দেওয়ার পরে সেই n এ স্কোয়ার দিতে হবে। যেমন উদাহরণ হিসেবে আমি ধরে নিচ্ছি বিজোড় সংখ্যা 1 3 5 7 এরকম ভাবে যেতে 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 কত ধরবো, 49। 49 বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মানে কি, যেগুলো 2 দিয়ে ভাগ যাবে না। তো এবার যদি বলা হয় যে এদের যোগফল কত, তখন কি করব, তো সূত্র কি বলছে, tn+1। tn মানে হলো সব থেকে যেটা ম্যাক্সিমাম নাম্বার আছে, সব থেকে ম্যাক্সিমাম কত আছে 49। 49-এর সঙ্গে 1 যোগ করব, তাহলে কত হবে 50। 2 দিয়ে ভাগ করব, কত হবে 25। এটাকে কি করতে হবে, স্কোয়ার। এটাকে যদি স্কোয়ার করি তাহলে কত হবে 625। অর্থাৎ 1 3 5 7 এরকমভাবে বিজোড় সংখ্যা যেতে 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 49 পর্যন্ত যদি যাই তাহলে যোগফল হবে 625। এবার যদি শুরু 1 থেকে না করা হয়, যদি শুরু অন্য কোনো সংখ্যা দিয়ে করা হয় তখন কি নিয়ম, যেমন উদাহরণ হিসেবে আমি নিয়ে নিচ্ছি আর একটা প্রশ্ন। মনে করো দেওয়া আছে 49 ধরা হয়েছে, 51 ধরে নিলাম, 51 তারপর 53 তারপর 55 এরকমভাবে যেতে 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 বলছে যে 99। তো এদের যোগফল কত, তখন কি করতে হবে, লাস্ট ডিজিট আর ফার্স্ট ডিজিট অর্থাৎ শেষের এবং প্রথমের সংখ্যা যোগ করতে হবে। যোগ করলে কত হবে, শেষের সংখ্যা হলো 99, প্রথমের সংখ্যা হলো 51। যদি যোগ করা হয় তাহলে এখানকার 1 এখানে গিয়ে 100 আর এখানে 50 থাকলো, দিয়ে হলো 150 গুণ। এবার কি করব, লাস্ট ডিজিট থেকে প্রিভিয়াস ফার্স্ট ডিজিট বাদ দেবো, লাস্ট ডিজিট 99 থেকে বাদ দেবো, 99 থেকে বাদ দেবো, কি বাদ দেবো, এই যে প্রথমে যে সংখ্যাটা আছে তার আগে যে বিজোড় সংখ্যাটা ছিল, 51-র আগে কত বিজোড় সংখ্যা ছিল 49, তাহলে 99 থেকে বিয়োগ করব 49। যদি এই বিয়োগটা করি তাহলে 9 থেকে 9 বাদ তো 0 আর 9 থেকে 5 বাদ 9 থেকে 4 বাদ 5। অর্থাৎ লাস্ট ডিজিট থেকে প্রিভিয়াস ফার্স্ট ডিজিট অর্থাৎ প্রথম সংখ্যার আগের সংখ্যাকে যদি বাদ দিই, প্রিভিয়াস অফ ফার্স্ট ডিজিট যদি বাদ দিই তাহলে কত পাচ্ছি 50। এটাকে কত দিয়ে ভাগ করতে হবে,
4, তাহলে 4 দিয়ে ভাগ করছি। তো এবার দেখো 4 দিয়ে ভাগ করলে কি হবে, তো দেখো এখানে 15 5 75, 15 5 75, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, দুটো শূন্য ছিল, দুটো শূন্য বসে দিলাম, নিচে 4 ছিল 4 বসালাম। এবার করব ভাগ, তো ভাগ করব না, কাটাকাটি করে দেবো। 4 1 4, কত থাকলো এখানে 3 আর এখানে 5, 35। 8 4 32, কত থাকলো 3, 3 থাকলো এখানে 3 আর এখানে শূন্য, 30, 30 আর 30কে যদি করা যায় তাহলে 4 7 28, 2 থাকলো আর শেষে শূন্য মানে 20, 4 5 20, অর্থাৎ 51 53 55 99 পর্যন্ত এরকম করে যদি যোগ করা হয় তাহলে এর উত্তর হবে 1875। এটাতে গেল বিজোড়। এবার যদি জোড়ের ক্ষেত্রে আসি, জোড়ে যদি বলা হয় যে 2 4 6 8 এরকম করে পরপর সংখ্যা দেওয়া থাকে, দিয়ে যদি বলা হয় যে এদের যোগফল নির্ণয় করো, তখন তার বের করার নিয়ম হলো এটা। তো মনে করো কোনো একটা অঙ্ক তো আমাকে বলে দিয়েছে যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12, এই সংখ্যাগুলোর আরও অনেক দূর সংখ্যা দেওয়া থাকতে পারে। মনে করো আমি এখানে ধরে নিলাম 100 পর্যন্ত দেওয়া আছে এরকমভাবে, ঠিক আছে। দিয়ে বলছে যে এই জোড় সংখ্যাগুলোর যোগফল কত। তো নিয়ম হলো প্রথমে ভাগ করতে হবে ম্যাক্সিমাম নাম্বারটাকে 2 দিয়ে। ম্যাক্সিমাম নাম্বার কত আছে 100, এখানে যেটা টিএন আছে সেটা হলো ম্যাক্সিমাম নাম্বার। তো 100কে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে কত হবে 100/2 মানে কি 50। এবার এই 50কে কি করতে হবে 50 × 50 + 1 মানে 51, 50 × 51 এরকম করতে হবে। তো এবার যদি গুণ করা হয় তাহলে গুণ করলে কত হবে, প্রথমে হলো 50 1 50, হাতে শূন্য 5 থাকলো, সরি শূন্য বসলো 5 থাকলো, 50 5 250, 250 আর 5 কত হয় 250 আর 5 এটা হয় 255, অর্থাৎ 2 4 6 8, 2 থেকে শুরু করে যদি 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোকে যদি যোগ করা হয় তাহলে উত্তর হবে 2550। এবার ভাগশেষের ক্ষেত্রে আসি। অনেকগুলো অঙ্ক থাকে ভাগশেষ দিয়ে, যে হ্যাঁ এটা দিয়ে এটার যোগফলকে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তো এখানে একটা অঙ্ক দেওয়া ছিল যে বলা হচ্ছিল যে 38 71 এবং 85 এদের যোগফলকে যদি 16 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। তো এটার সিম্পল যেটা নিয়ম সেটা হলো যে প্রথমে তুমি এই সংখ্যাগুলোকেই ভাগ করে দাও। 16কে তুমি যদি এটা দিয়ে ভাগ করো তাহলে কত ভাগশেষ থাকবে, দেখো 16 দিয়ে 32, 32 যদি হয় তাহলে ভাগশেষ কত থাকছে 6। এবার এখানে 6, 16 2 32 আর এখানে হলো 6। এবার এখানে আছে 16 আর এখানে আছে 71। এবার যদি নামটা না জানো, নামটা না জানলে এখানে সমস্যা হবে প্রচুর। তো দেখো যদি এখানে যদি আমি 16কে 4 বার পড়ি, 16কে 4 বার পড়লে কত হয়, এখানে যদি 16কে আমি 16 5 যদি 80 করি তাহলে 80 করলে হবে এখানে 5, এখানে কত থাকবে সেটা বের করবে, ঠিক আছে। বের করে সেটাকে কি দিয়ে এই 6 অজানা সংখ্যা আর 5 এই তিনটাকে যোগ করে 16 দিয়ে ভাগ করবে। 16 দিয়ে ভাগ করার পর যেটা ভাগশেষ থাকবে সেটাই হবে উত্তর। এবার এই জিনিসটা কি এই ক্ষেত্রে খাটবে, হ্যাঁ খাটবে। এখানে এটাকে কি লেখা যায় 7 × 7 × 7 × 7, 7⁴ আছে, ভাগ করছে কত দিয়ে 4 দিয়ে, তাহলে কি করব সবগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করব। তো এটার কত হবে, এটার হবে 4 × 4 কত পাচ্ছে 3, ইন্টু এখানেও কত পাচ্ছে 3, এখানেও 3 এখানেও 3, নিচে 4 ছিল 4 থাকলো। এবার যদি এটার করা হয় 3 × 9, 9 × 3 = 27, 27 × 3 = 81, 81 আর নিচে হলো 4। এবার এদের ভাগশেষ কত হবে, এখানে যদি ভাগ করা হয় তাহলে দেখো 4 20 4 তো 80, তাহলে ভাগশেষ কত থাকছে 1। তাহলে এই যে 7⁴ এটাকে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকবে 1। এবার এখানে আরও ফর্মুলা আছে। প্রথম হলো nx/x, যদি এরকম আকারে কোনো সংখ্যা থাকে
তাহলে এখানে ভাগশেষ হবে 0। এন এক্স মানে কি, আচ্ছা মনে করো উপরে দেওয়া আছে 36 আর নিচে দেওয়া আছে 6, তাহলে 36কে কি লেখা যায় 6 × 6, না 42 নিচ্ছি যাতে দুটো সংখ্যা একই না আসে, 42/6, তাহলে 42কে কি লেখা যাবে 7 × 6/6, তাহলে এখানে এন এর মান কত 7, এক্স এর মান কত 6, তাহলে এখানে কোনো ভাগশেষ আসবে না, এটি কেটে যাবে, এর ভাগফল হয়ে যাবে 7, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। এটা কি, এটা হলো নিচের সংখ্যার গুণিতক, যদি নিচের সংখ্যার গুণিতকের সংখ্যা থাকে তাহলে সেখানে কোনো ভাগশেষ থাকে না। এবার এখানে 42 না থেকে 42+1 ধরে নিলাম আমি, এবং এদের পাওয়ারে হলো 6, তখন এদের যেটা ভাগশেষ হবে সেটাও হবে 0, এটা মনে রাখতে হবে। আমি দিয়ে দিলাম যে 42+1 মানে কি 43, 43⁶/6, তাহলে এটা সমান সমান এর ভাগশেষ কত হবে, এর ভাগশেষ হবে 0, রিমাইন্ডার মানে ভাগশেষ। এবার যদি nx-1 হয়, অর্থাৎ যদি এখানে 42 আছে, যদি আমি 41 ধরি, 41/6, এবার এর পাওয়ারে 41-এর পাওয়ারে যদি আমি জোড় সংখ্যা ধরি তাহলে এর ভাগশেষ হবে 1, আর যদি বিজোড় সংখ্যা ধরি তাহলে এর ভাগশেষ হবে n-1, অর্থাৎ নিচের যে সংখ্যাটা আছে সেটা থেকে 1 ছোট যদি বিজোড় ধরা হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো যখন নোটিফিকেশন ছাড়বে তখন আমরা প্রতিদিন অঙ্ক নিয়ে আলোচনা করব, আর অঙ্কের সঙ্গে সঙ্গে আমরা ইংরেজি এবং বাকি যে সব টপিক আছে সেই টপিকগুলোকেও আমরা আলোচনা করব।